সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আব্বাসী ভাই। ধন্যবাদ মতি ভাই। মানব জীবনের শিরোনাম হচ্ছে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা, গণমাধ্যমে হামলা, গণতন্ত্রে আঘাত। আমার দেশ ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ, ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা। কালবেলা মৃতদের বিজয় নিশ্চিতে নতুন কৌশলে বিএনপি, দিল্লি আগরতলায় কনসুলার সেবা স্থগিত করল ঢাকা। দেশ রূপান্তর, টার্গেট কিলিংয়ের আতঙ্ক, মব ভায়োলেন্সে আক্রান্ত দেশ। আলোকিত বাংলাদেশ, শেষ হচ্ছে প্রতীক্ষার প্রহর, সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। করতোয়া সংবাদপত্রে হামলা, গণতন্ত্রের উপর আঘাত, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান। যা দেখলাম তাতে সর্বশেষ খবর যেটা হচ্ছে, ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন ছিল, এখন অন্যদিকে মন নিতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনার বাংলাদেশ ভারতের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এর আগেও সব দিল্লি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করেছিল, তবে সীমিত পর্যায়ে কিছু ভিসা চালু ছিল। তো এই হচ্ছে সর্বশেষ অবস্থা। মতি ভাই, যেটা হচ্ছে এবং বিগত এক সপ্তাহ ধরে, 8-10 দিন ধরে, এবং আপনার প্রোগ্রামে এসে বারংবার একই কথাই বলতে হবে। ল্যাটিনে একটা কথা আছে, অ্যাড ইনফিনিটাম অ্যাড নসিয়াম, মানে বলতে বলতে মানুষকে অসুস্থ করে ফেলা, একই জিনিস। আমি বলছিলাম যে, এবং মানুষ প্রোগ্রামগুলো দেখুক, যে আপনার প্রোগ্রাম যে নির্বাচন হোক, একটা সুষ্ঠু, একটা অন্তর্ভুক্তিমূলক, একটা যেটা ক্রেডিবল, একটা ডেমোক্রেটিক একটা ইলেকশন হোক, এবং কিন্তু ওটার জন্যে আপনার আইন শৃঙ্খলার অবস্থার অত্যন্ত এখানে হচ্ছে যে এখানে সরকারের অনেক বেশি এটাকে মনোযোগ দিতে হবে, এটার অবনতি রুখতে হবে। এই বিগত 10 দিনে আমরা দেখলাম একদম উল্টে গেছে। ইলেকশনের তহবিল ঘোষণা হওয়ার পর, তফসিল যেখানে ইলেকশনের তফসিল বা ইলেকশন শিডিউলটা এখানে অ্যানাউন্স করার পর থেকে আমরা দেখলাম যে সারা দেশে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ডিসকানেক্টেড এখানে হচ্ছে ইনসিডেন্টস, কিন্তু আপনি দেখেন মব ভায়োলেন্স, টার্গেটেড কিলিং, মাইনরিটি ভিকটিমদের উপর আক্রমণ, নিউজ পেপার বা মিডিয়া প্রতিষ্ঠানের উপর আক্রমণ, আপনার এখানে হচ্ছে কালচারাল এখানে সেন্টারের উপর এখানে আক্রমণ, এবং একটা হচ্ছে প্রলংড একটা ইনস্টেবিলিটি একটা ম্যানুফ্যাকচার করার এখানে একটা সামথিং, মানে হচ্ছে যে এখানে নিউ ইয়র্ক টাইমস এখানে বলছে যে বাংলাদেশ অন দ্য বয়েল, তার মানে হচ্ছে যে বাংলাদেশ এখানে ফুটন্ত একটা চুল্লির মতো। হঠাৎ কি হলো? আমার প্রশ্নটা হচ্ছে হঠাৎ কি হলো? এবং এর সাথে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক বিগত 16 মাসে মোটেও এখানে আমি বলবো যে স্বস্তির কিছু ছিল না, এবং বরঞ্চ এখানে হচ্ছে যে যতটা সম্পর্ক খারাপ হতে পারে তার চেয়ে বেশি খারাপ হয়েছে। এটার জন্যে আপনি বলবো যে আমি যদি বলে করেন 70 ভাগ না, আমি 80 ভাগই বলবো ভারতের এখানে হচ্ছে যে ভারতকে আমি দোষাবো, কিন্তু আমাদেরও আছে। কিন্তু এখন আমি আপনাকে এখন একে একে বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি হিসাব মতো চলে, তাদের কথা অনুযায়ী যদি ওরা যায়, তাহলে আজকে হচ্ছে ডিসেম্বরের এখানে হচ্ছে এখন 24 শুরু হয়ে গেল, এখানে 23 যাবে, শুরু হয়ে গেল। তার মানে হচ্ছে আর মেরে কেটে 2 মাসের চেয়ে কম সময়। এখন কিন্তু তাদের বড় কোনো অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া বা পররাষ্ট্র নীতির উপর এখানে এখানে বড় সিদ্ধান্ত নেওয়ার কিন্তু তাদের মোরাল রাইট নাই। মোরাল রাইট নেই কেন? তাদের একমাত্র প্রায়োরিটি হচ্ছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হোল্ড করার জন্যে, একটা সুষ্ঠু একটা নির্বাচন এখানে যদি আয়োজন করতে হয়, তার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। এখন এই সময় ভারতের সাথে, ভারত তো চিরকালই এখানে এখানে মহল আছে যেখানে হচ্ছে বাংলাদেশকে যতটা না বাংলাদেশের মধ্যে ভুল, বাংলাদেশের যত সমস্যা আছে তাকে আরো 10 গুণ ভাবে এখানে ম্যাগনিফাই করে ছাপিয়ে দেখা। কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা এখন বেড়েছে যে আমাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য সবগুলোতে, বা নিজের দোষ ঢাকার জন্য, যেটাকে বলে অ্যাটেনশন ডিফ্লেক্ট করার জন্য, যেটা হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে যে ভারতের দিকে আঙুলটা এখানে দেখাতাম। যেটা আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যদি না ভুলি, যে অনেক সময় কিন্তু হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য অনেক সময় কিন্তু আমরা পাকিস্তানকে বা হচ্ছে যে অন্যান্য দেশকে এখানে আমরা ব্লেম করতাম।
এটা কিন্তু আবার যুক্তরাষ্ট্রকে ব্লেম করতে, আমাকে আপনার কিন্তু মনে আছে এভাবে। জি জি। এখন আপনি যে দেখেন ভারতে এখন হচ্ছে যে ভারত এতকাল যা যা চাইছিল, মানে এখন ভারতের মধ্যে এক অংশ, ভারত তো একটা বিশাল একটা দেশ, এটা এক অংশ যারা চাইছিল যে বাংলাদেশের সরকারকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখানে ভাবমূর্তিটাকে হচ্ছে আন্তর্জাতিক মহলে হেয় করা বা প্রশ্নবিদ্ধ করা, বা এটা হচ্ছে যে মৌলবাদে একটা আস্তানা এটাকে হচ্ছে পোট্রে করা, বা এখানে হচ্ছে যে মানুষের জান মাল নিরাপত্তা নিয়ে এখানে সংখ্যা সৃষ্টি করা, বা এখানে বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগকে নিয়ে এখানে হচ্ছে এখানে এটা নিয়ে এক ধরনের যে এটাতে মধ্যে একটা প্রফিটেবল না বা সিকিওর না, এটা নিয়ে যে এরা মিডিয়া ওখানে পোট্রে করছে, তাদেরকে কিন্তু আমরা একটা রসদ দিয়ে দিয়েছি। প্রথমেই হচ্ছে যে ওসমান হাদির এখানে হচ্ছে এই টার্গেটেড অ্যাসাসিনেশন, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপ। এবং আপনার আরেকটা প্রোগ্রামে আমি এখানে বলছি দুঃখ বলছি, এটা তরুণ, এখানে একটা ব্রাইট একটা ইয়াং ম্যান, এখানে হচ্ছে সবার সামনে এখানে হচ্ছে চোরাগুপ্তা আক্রমণে দিন দুপুরে এখানে সে আমাদের কাছ থেকে সরে গেল। তার একটা 7 মাসের বাচ্চা আছে, এবং সারা দেশে এখানে যেখানে আউটপোরিং এটা কিন্তু জেনুইন, কেন এটা হচ্ছে যে জুলাই অগস্টের যে আন্দোলন ছিল 2024-এর, এটা এক ধরনের একটা এখানে হচ্ছে লিভিং ইম্বডিমেন্ট হিসাবে তাকে ছিল, কারণ সে তো ফ্রন্ট রো লিডার ছিল না এনসিপির মতো এখানে যারা এখানে প্রথম সারির নেতৃত্ব ছিল, কিন্তু আউটপোরিং অফ ইমোশন, এটা এক। এখন তার যে হত্যাটা হলো, তাহলে এটাও তো আইন শৃঙ্খলা এখানে রক্ষাকারী সংস্থার এখানে হচ্ছে যে আমি বলবো চরম ব্যর্থতা। আচ্ছা, একটা হয়ে গেলে টার্গেটের অ্যাসাসিনেশন তো অনেক সময় ঠেকাতে পারবেন না, কিন্তু ওটার সাথে সাথে একই দিনে আপনি যদি দেখেন, একই দিনে বা একদিন আগে ময়মনসিংহের ফ্যাক্টরিতে দীপু চন্দ্র দাস বলে এখানে ফ্যাক্টরি ওয়ার্কার, তার নামে অভিযোগ উঠল, গুরুতর অভিযোগ। তো এখানে হচ্ছে ধর্ম অবমাননার কেস, এখানে হচ্ছে একটা কেস। এখন এইরকম একটা পরিস্থিতিতে কি হওয়া উচিত? যদি এটাই হয়, তার সামনে থানায় মামলা করো, থানায় মামলা করে অ্যারেস্ট করো, এবং তারপর ডিউ প্রসেস অফ দ্য লতে যদি সে করে থাকে ধর্ম অবমাননা, আমাদের বাংলাদেশে যে কোনো মানুষের ধর্ম বা ধর্মীয় মতের উপর আঘাত দেওয়াটা মানা, আইনগত এখানে প্রভিশন আছে, খুব ভালো কথা। আইনে এখানে আশ্রয় নিয়ে তারপর তাকে হচ্ছে বিচার করা হতো। এখন এই হতভাগ্য মানুষটাকে, ফ্যাক্টরি ওয়ার্কারকে, এখানে সেই যে মবের কোনো মুখ নেই, অগণিত লোক, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তাকে তারা পিটিয়ে মেরে ফেললো, যেটা ইংরেজি লিঞ্চ করে, এবং তারপর অত্যন্ত অত্যন্ত এখানে বর্বরচিতভাবে পুড়িয়ে দিল। এটা ভিডিও করলো, দেখেন আপনি এখানে। এবং এই ভিডিওটা করার পর কি হলো, এটা হচ্ছে ভারতীয় এখানে মিডিয়ার হাতে রসদ হয়ে গেল। শুধু ভারতীয় মিডিয়া না, নিউ ইয়র্ক টাইমসে মাত্র 4 ঘন্টা আগে, প্রোগ্রাম শুরুর আগে বললাম, তখন এখানে বলছে হচ্ছে ওর আগে ওসমান হাদি এটা ওরা রিপোর্ট করেছে, এখন ওরা বলছে হচ্ছে মাইনরিটি লিঞ্চড অ্যান্ড বার্নড, বাংলাদেশ অন দ্য বয়েল। তো এইটাতে বাংলাদেশে এখানে হচ্ছে ভাবমূর্তি কি উজ্জ্বল হলো না হলো না? আচ্ছা, তারপর সাথে সাথে আমি আপনাকে ভারতের কথাটা নিয়ে আসি। এর মধ্যে হঠাৎ করে, এবং গুজবের রাজধানী হয়ে গেছে ঢাকা। এখানে বিশ্লেষকদের কোনো মতামত নেই, কেন এখানে সবাই সব জানতা। এইটা আমাদের সমস্যা হয়ে গেছে কি, আপনি যখন ছাত্রকে পড়াতে যাবেন, ছাত্র যদি মনে করে শিক্ষকের যে সব কিছু জানে বেশি, কেন সে তো আইটি, সে হচ্ছে অ্যাপ দেখছে, ইউটিউব দেখছে, সব কিছু সে জানে। তো তার জন্য তো এখানে গুজব, ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের যুগ। এখানে হঠাৎ করে কি হলো, তারপর আমরা দেখলাম হচ্ছে একসাথে এখানে আপনি দেখলাম হচ্ছে যে ডেইলি স্টার এবং প্রথম আলো এখানে হচ্ছে অফিসগুলোর উপর আক্রমণ করা, শুধু আক্রমণ না, তছনছ করা, আগুন দেওয়া, এবং বহু কষ্টে এখানে হচ্ছে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে। যেটা আগের সরকারের আমলে শেখ হাসিনা বহু চেষ্টা করেছিল ডেইলি স্টার এবং হচ্ছে প্রথম আলো, দুটোই ট্রান্সক্রিপ্ট গ্রুপের আন্ডারে, এটাকে কিনে নেওয়ার জন্য, ওটার উপর হচ্ছে গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট না দেওয়ার জন্য, এবং কিন্তু তবু এখানে হচ্ছে যে সেটা এইরকম স্টেপ সে নিতে পারেনি, উনি নিতে পারেনি। আচ্ছা, তারপর আপনি দেখেন এখন মিডিয়ার প্রতিনিধি হিসাবে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, মানে এখানে হচ্ছে সর্বজন প্রিয় এখানে নুরুল কবির ভাই, আপনারই কলিগ, উনি গেছিলেন ওখানে হচ্ছে ওদেরকে উদ্ধার করতে, বা ওখানে হচ্ছে মবকে বিরত করতে। যে মানুষটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি যে উনি ইন পাবলিক এবং ইন প্রাইভেট, ওনার কোনো কথার মধ্যে কোনো গ্যাপ নেই।
শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের সবচেয়ে বড় যে কট্টর যে সমালোচক, ওদের মধ্যে উনি বোধহয় মানে 10 জনের মধ্যে একজন হবেন। এবং এটা কিন্তু কনসিস্টেন্ট, উনি কিন্তু হাওয়া দেখে উনি পরিবর্তন হন নাই। জুলাই আগস্ট 2024 সালের একটা সবচেয়ে বড় আন্দোলনের যে যদি আপনি মনে করেন হচ্ছে যে এর আগে যে 16 বছর যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে প্রথম সারিতে উনি থাকবেন, সেই লোকটাকে হচ্ছে বেচারা হচ্ছে তাকে হেনস্থা হতে হলো। তারপর হলো যে ছায়ানট এবং উদীচী। এখন দেখেন, আপনি এখন শুরু করেন প্রথম থেকে। ওসমান হাদি উপর যদি এখানে তার প্রাণের হুমকি থাকে, তার যদি প্রাণ, এবং তার সাথে সাথে আবার এনসিপির মধ্যে আরেকজন তরুণ নেত্রী, সেও হচ্ছে আত্মহত্যা করেছে, বা এখানে সাসপেক্টেড এখানে হচ্ছে যে সুইসাইড, এবং সেও নাকি এটা জিডি করেছিলেন, উনিও নাকি জিডি করেছিলেন। তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সিস তাদেরকে ডিউ প্রোটেকশন দেয় নাই কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। 2, আমার হঠাৎ করে তারপর হচ্ছে এত বড় কাহিনী হয়ে গেল, তারপর এখানে হচ্ছে যে নানান ধরনের, এবং আমরা দেখলাম যে কাদাঘাত ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। বিভিন্ন রাজনৈতিক দলের এখানে সমর্থকরা ওর প্রতিপক্ষকে এখানে হচ্ছে অঙ্গুলি এখানে হেলন, ও মানে ফিঙ্গার পয়েন্টিং শুরু হয়ে গেল। এই দল বলছে যে বিএনপি বলছে জামাত, জামাত বলছে বিএনপি, এটা কিন্তু তাদের সমর্থকদের মধ্যে হয়ে গেল। আচ্ছা, এর মাঝখানে আবার ইন্ডিয়াকে এখানে ড্র্যাগ ইন করা হলো, এবং ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটাকে কড়াভাবে এটাকে প্রত্যাখ্যান করলো। কিন্তু তারপর আপনি দেখেন এটা অভ্যন্তরীণ জিনিস। এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, এখানে তো উনি একটা হচ্ছে যে, এবং আমার মনে হয় আপনাদের পেপারেও এটা আছে, উনি তো একজন বিজ্ঞ কূটনীতিবিদ। হি ইজ আ প্রফেশনাল ডিপ্লোম্যাট উইথ ওভার 3 decades অফ সার্ভিস। ওনার কাজটা ছিল যে ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করা, জিনিসটাকে স্টেবিলাইজ করা, এবং আমাদের উচিত ছিল হচ্ছে আমাদের কোথায় ফেলিয়ার আছে, আসলে এটার মধ্যে সম্পৃক্ততা কি, এটার মধ্যে অ্যাকচুয়ালি সম্পৃক্ততা কি দেশ। শুধু এখানে দেখুন, যারাই করেছে ওসমান হাদিকে হত্যা করা, তারপর হচ্ছে এই মব ভায়োলেন্সে লিঞ্চিং করা, তারা কিন্তু সাকসেসফুল। কেন এখন দেখুন এমন চরমভাবে এখন হচ্ছে দেশ হঠাৎ করে এমন বিভক্ত হয়ে গেল যে যেটার জন্য এতগুলো লোক মারা গেল, এতগুলো লোক শহীদ হলো, এমনকি ওসমান হাদি নিজেও, যে এখানে হচ্ছে যে 1400-র অধিক যে লোক এখানে শহীদ হলো, তাহলে তাদের প্রাণের এখানে কি কোনো এখানে প্রাণ ত্যাগের যে এখানে আত্মত্যাগের কোনো মূল্য নাই? নির্বাচনটা তো এখন হচ্ছে যে আপনি এখানে সংকটাপন্ন করে দিচ্ছেন। এবং আমার কথা হচ্ছে, আপনি সবসময় বলছেন দায়বদ্ধতার কথা, এই সরকার হচ্ছে প্রথম থেকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে দায়বদ্ধতার কথা, এবং আমি তো এনসিপির কিছু ছাত্রদের সাথে এখানে ইনকিলাব মঞ্চের কিছু এদের সাথে একটা ব্যাপারে আমি একদম একমত যে অ্যাকাউন্টেবিলিটি কোথায়, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? এখন আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে, টার্গেটেড অ্যাসাসিনেশন হলে এখান থেকে আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারে, কিন্তু আমরা যে ক্রমাগত আমাদের যে আমি বলছি এখানে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ডিটেরিয়েট করছে, আপনার ক্যাবিনেটের শেক আপ দরকার, কিছুটা অ্যাকাউন্টেবিলিটি দরকার আছে, দ্যাট ইউ মিন বিজনেস। এখন তো আপনার শুধু হচ্ছে যে এখন ইলেকশন মোডে চলে যাওয়ার কথা, এখন হচ্ছে যে আপনার এসেনশিয়াল সার্ভিস হচ্ছে হাউ টু সিকিউর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, যেটা ডক্টর ইউনূস এখানে প্রমিস করেছেন যে ইতিহাসের স্মরণকালে বাংলাদেশের ইতিহাসে এখানে হচ্ছে শ্রেষ্ঠ একটা নির্বাচন দিবেন। তো এখন ওইটা না করে বাকি সবগুলো কাজগুলো করছেন। এই যে আপনি এখন বলছেন যে বিদেশি বিনিয়োগ নেওয়া হবে, ঢালাও করে এই যে ডেইলি স্টার, প্রথম আলো, এটা তো একটা প্রাইভেট একটা এন্টারপ্রাইজের আন্ডারে, আপনি যে আগুনটা লাগিয়ে দিলেন, এই যে এখানে আগুনটা লাগিয়ে দিলেন, আমরা তো এখানে তো সব জায়গায় থেকে রিপোর্টও আসে, নিউজ পেপারে আসে, আপনার মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আসে, অনলাইনের কথা বললাম না, মানুষ ওখান থেকে শুধু আগুন লাগায় নাই, ওখান থেকে তো ওখানে হচ্ছে আপনার এই কম্পিউটার, ল্যাপটপ সব খুলে নিয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে কমপ্লিট ব্রেকডাউন। যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়িতে নতুন নতুন ফ্রিজ পাওয়া গেছে, টেলিভিশন পাওয়া গেছে। আপনার কাজটা আমি কিন্তু আবারও বলছি যে ইন্টারিম গভর্নমেন্ট সব কাজই করে, কিন্তু অনেকটা দেরিতে। যেমন আমরা আগে এককালে দেখতাম হচ্ছে যে আমাদের বাংলাদেশি সিনেমাতে যে হিরো ভিলেনের সাথে মারপিট হয়ে গেল, হিরো ভিলেনকে মেরে এক পেশে করে দিল, তারপর পিটিয়ে শেষ করে ফেললো, তারপর সবার শেষে ঘটনার শেষে পুলিশ আসে। তো
তো অনেকটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের এরকম নিজের রিয়াকশনটা তো কোনো লাভ হবে না। এখন এটাতে তো এখানে মানুষের ওরা তো যারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ওখানে হচ্ছে সবচেয়ে মানে হচ্ছে বড় সমর্থক, যারা বিশ্বাস করে যে ডক্টর ইউনূস একটা ভালো ইলেকশন দিবে, তারাই তো এখন নিজেদের মধ্যে প্রশ্ন করছে। আর আমি তো আসার আগে আমি তো তাও এখানে বললাম যে রিস্ট্রিক্ট ভাবে বললাম, ব্যালেন্স ভাবে বললাম, কারণ আগুনে ঘি দেওয়ার দরকার নেই। আমাদের এটার রেসপন্সিবিলিটি নিয়ে এখানে কথা বলতে হবে, কেউ পছন্দ করুক না করুক। এমনকি আমি এর জন্য ধন্যবাদ দিতে হবে যে পিনাকি ভট্টাচার্যকে, কেন অ্যাটলিস্ট উনি তো, আমি যেটা ভালো সেটাকে বলবো, উনি মিডিয়াতে এসে তো বলেছিল হচ্ছে যে আমি তো দেখলাম যে অ্যাটলিস্ট ওদের সাংবাদিকদের ছেড়ে দাও, পরের কথা আগের কথা আগে, কিন্তু অ্যাটলিস্ট এটা তো বলেছে ভালো, যেটা ভালো সেটা ভালো, ভালোটাকে স্বীকার করতে হবে। কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের এত বড় ল অ্যান্ড অর্ডারের ফেলিয়ারটার দায়টা কে নিবে? এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের নিশ্চয়ই রিসেট করা উচিত, সম্মানের ভিত্তিতে করা উচিত, সমতার ভিত্তিতে করা উচিত, কিন্তু এটা পরের নির্বাচিত সরকার করবে। এটা যদি হোক, বিএনপি যদি নির্বাচনে জিতে বিএনপি করবে, জামায়াতে ইসলামী যদি নির্বাচনে জিতে জামায়াতে ইসলামী করবে, তার মতো জনগণের ম্যান্ডেট নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পররাষ্ট্র নীতিতে বড় কোনো পরিবর্তন করাটা আমার মনে হয় এটা শ্রেয় হবে না। আমি বলছি না যে একদিনের মধ্যে সব সম্পর্কে আমাদের ভুল ভাল চলে বা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে, কিন্তু এখন আমাদেরকে এখানে উদরপিণ্ডি, এখানে বুদর ঘাড়ে আমি এখানে কেন আমি ফল্ট এখানে আমার এখানে ডাইভার্ট করার জন্য এগুলো করছি। ওয়েল, আপনি জানেন যে ওসমান হাদির ব্যাপারে আপনি আলোচনা করছিলেন, সেটা সর্বশেষ ব্যাপার হচ্ছে 90 দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে, মানে ল অ্যাডভাইজার বলেছেন। কয়টা বিচারের সময় এখানে করবে, কয়টা বিচার? আমি 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 বলছি হ্যাঁ একদিনে হবে না, মানে জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড, কিন্তু এখানে একটা কালচার অফ ইম্পিউনিটি হয়ে যাচ্ছে। তাহলে এখন তাহলে দীপুচন্দ্র দাসের ব্যাপারেও এখানে হচ্ছে কিছু আমরা অ্যারেস্ট হয়েছে, কিন্তু মাফ করুন, এখানে হচ্ছে ওসমান হাদির ব্যাপারে এখানে এইটা হয়েছে। তারপর এনসিপি যে এখানে হচ্ছে যে ইয়াং যে নেত্রী এখানে যে সে জায়গায় সাসপেক্টেড ফাউল প্লে আছে, তার ব্যাপারে আছে, এইরকম অনেকগুলো ঘটনা আছে। আপনি এখন কথা বলছেন যে 90 দিনের মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকারই তো থাকবে না, অ্যাজ পার দেয়ার কমিটমেন্ট। সো আমাদের এখানে কিন্তু এখনো রেসপন্সিবিলিটি নেই। আমরা আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখানে যে সরকারের যারা এখানে উপদেষ্টারা আছেন, ব্যক্তিগতভাবে তারা ভালো, অনেকে আমি জানি পার্সোনাল লেভেল, কিন্তু প্রশাসনিক এখানে যে দক্ষতার ব্যাপারে, তাদের মুন্সিয়ানার ব্যাপারে যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। কেননা এখানে কথা শুনছি ভালো ভালো, কাজ খুব কম দেখছি। এবং এটা কিন্তু সামনে যদি এরকমই চলতে থাকে, আবার বিএনপির যখন অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন ফেরত আসবেন, এখানে যতদূর জানি 25শে ডিসেম্বর, ভালো কথা। এখন এরকম একটা ভলাটাইল সিচুয়েশনে যদি ল অ্যান্ড অর্ডার এখানে সিচুয়েশনটা ইমপ্রুভ না করে, তাহলে কিন্তু পুরা ইলেকশনের মধ্যে কিন্তু এখানে ভোটার টার্ন আউট এবং হচ্ছে ভোটারদের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবং এটার জন্য পুরোপুরি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ শেক আপ দরকার, এবং ইট শুড স্টার্ট নাও, ইট শুড হ্যাভ স্টার্টেড 6 months ব্যাক। তাহলে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি? আমরা এখন বোধহয় মনে হচ্ছে যে আমরা হচ্ছে একটা বিশাল বড় একটা খাদের কাছে চলে গেছে, অন্যভাবে চলে গেছে। অনেকে বলছেন ক্রস রোডে আছে, ক্রস রোডে আছে, হ্যাঁ, ওটা বলে ইনফ্লেকশন পয়েন্ট বলে। এটা এখান থেকে অবস্থার পরিবর্তন হলে ভালোর দিকেও যেতে পারে, খারাপের দিকেও যেতে পারে। আমাদের কাছে শেষ সুযোগ আছে যে বড় বড় পলিটিক্যাল পার্টিস, আমাদের মেজর এজেন্সিস, আর্ম ফোর্সেস, পুলিশ, বিউরোক্রেসি, জুডিশিয়ারি অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করুক। না হলে সামনে আমাদের এখানে যে এখানে বিগত সরকারের যেসব এখানে যারা এখন অ্যাপোলজিস্ট, যারা বলছে এই দেশটা এখন হচ্ছে মৌলবাদের আস্তানা হয়ে গেছে, এই দেশে এখানে অর্থনীতি ধস নামবে, এই দেশে এখানে হচ্ছে যে কোনো সভ্য ভব্য লোক থাকবে না, এরকম একটা পরিস্থিতি যাতে আমরা না সৃষ্টি করি নিজেদের অদূরদর্শিতার জন্যে, বা নিজেদের হচ্ছে যে স্বল্প মেয়াদী এখানে লোভের আশায়, শর্ট টার্ম গেইনসের জন্য যদি আমরা নিজেদের মধ্যে হানাহানি করি, বিদেশিদের এখানে কিন্তু আরও বেশি এখানে ইনভলভমেন্ট বা দখলদারিত্ব বাড়বে। অর্থনৈতিক সংকট সম্পর্কে তো আপনার ধারণা আছে, যেহেতু অর্থনীতির অধ্যাপক, আপনি পড়ান ইউনিভার্সিটিতে,
এখন আমরা কোন দিকে আমরা আমাদের আমি অবস্থা আপনাকে অর্থনীতির দিকে শুনুন, অর্থনীতি তো আর হচ্ছে রাজনৈতিক বুলি দিয়ে করা যায় না, না। না। যখন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে ব্যাংকিং খাতে একটা ধস নামার একটা সমূহ সম্ভাবনা আছে এবং এটা নেক্সট এবং পরের 3-4 মাসের মধ্যে, তখন তো আপনি যদি একজন যদি আমানতকারী হন, আপনি যদি একজন হচ্ছে বিনিয়োগকারী হন, আপনার তো এখানে এটা শঙ্কিত হওয়ার ব্যাপার আছে অবশ্যই। এবং তার সাথে সাথে যদি আপনার 3.5 কোটির মতো জনসংখ্যা 18 কোটির মধ্যে যদি দারিদ্র সীমানার নিচে থাকে, আমি বারবার বলি যাতে মানুষের মাথায় ঢুকে, 6 কোটির উপরে লোক যদি হচ্ছে দারিদ্র সীমানায় নিচে পড়ার ঝুঁকিতে থাকে, যেখানে শিক্ষিত এখানে স্নাতকোত্তরদের মধ্যে এখানে বেকারত্বের হার 29 থেকে 30%, যেখানে যেখানে হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেক 7 লাখ করে আমাদের এখানে স্নাতক ঢুকে এখানে শ্রমিক বাজারে মাত্র 1 লাখ চাকরি পায়, তা হচ্ছে যে এখানে ফর্মাল মার্কেটে। সেই দেশে তো এখানে অর্থনীতির অবস্থা তো ভালো নেই, আমরা তো জানি। এবং আপনার যদি রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকে, হানাহানি চলতে থাকে বা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি চায়, তাহলে কি হবে? আমাদের দেশি ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাবে আর বিদেশি বিনিয়োগ তো আসবেই না। আমরা কি এরকম পরিস্থিতি চাই নাকি না? না, আমরা কেউই চাই না, কিন্তু বাস্তব অবস্থা তো অন্য। দেখুন, দেশপ্রেম কিন্তু কারোর একার মানে মনোপলি না। ঠিক তেমনি রাজনীতিবিদ যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের দায়িত্ব বেশি। আমি বিশ্বাস করতে চাই তাদের এখানে দেশত্ব বোধও বেশি থাকা উচিত। তো তাদেরকে ত্যাগ করতে হবে। তো দেশের জন্য নিজেদের হচ্ছে ক্ষীণ বা নিজেদের যে সেক্টেরিয়ান বা ন্যারো ইন্টারেস্ট, ওটাকে ওভারকাম করতে হবে। নাহলে যেটা হবে যে ওই ঠিক আপনি দেখেন, ইতিহাস থেকে তো আমরা শিখি না, হতভাগ্য জাতি আমরা। পলাশির যুদ্ধের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখানে একজন এখানে কেরানি ক্লাইভ, যে পরে লর্ড ক্লাইভ হয়েছিল, সে মুর্শিদাবাদে এখানে মস্তক জিতলো কি করে সিরাজউদ্দৌলার এখানে? কেননা ওনার আশেপাশে যারাই ক্ষমতায় ছিল সবাই হচ্ছে যে হানাহানিতে ব্যস্ত ছিল এবং এবার 200 বছরে এখানে হচ্ছে আমরা দাসত্বে চলে গেছিলাম। আমরা কিন্তু ওই দেশেরই হচ্ছে আমরা হচ্ছে বংশধর। ওইখানে বেঙ্গল, বিহার, মুর্শিদাবাদে যে এখানে এই রাজত্বটা আফসারিদ নওয়াব, তো আমরা তো শিখি নাই। এবং আমরা যদি এইভাবে হানাহানি করতে থাকি তাহলে অর্থনৈতিক ধস নামবে। আমরা এইভাবে হানাহানি করলে আমাদের যে রাজনৈতিক যে ব্যবস্থা আমরা করতে চাচ্ছি ওটাও টেকসই হবে না। এবং 3 হচ্ছে আমাদের যে সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক অগ্রগতি, এই একটাও এখানে আমাদের কোনো এখানে অগ্রগতি সাধিত হবে না। তাহলে এতগুলো লোক যারা তাদের নিঃস্বার্থে এখানে যেতে প্রাণ এখানে আত্মত্যাগ করলো, তাদের আত্মত্যাগটা কোনো মূল্যহীন হয়ে যাবে। এটা আমি বলবো সবাইকে একসাথে কাজ করে এরকম বড় বিপদ থেকে আমরা এখান থেকে যাতে আমরা এটা অ্যাভয়েড করি। যাই হোক, অন্য একদিন আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।